হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল রাইডার। তো আজকে তোমাদেরকে যে জায়গায় নিয়ে এসেছি এটা হচ্ছে একটা অনেক পুরনো ঐতিহাসিক জায়গা। তোমরা চেনো কিনা আমি জানি না। এই হচ্ছে সেই ঐতিহাসিক নীলকুঠি। তোমরা ছোটোবেলায় গল্পের বইতে পড়ে থাকবে যে দীনবন্ধু মিত্রের যে গল্প রয়েছে, গল্প অ্যাকচুয়ালি নয়, নাটক, যে নাটকটি রয়েছে নীলদর্পণ, সেই নীলদর্পণ নাটকে তোমরা শুনে থাকবে নীলকুঠির কথা। তো এই সেই নীলকুঠি যেখানে নীলকর সাহেবরা যে অত্যাচার করত নীল চাষিদেরকে, এই সেই জায়গা। এইখানে এই দেওয়ালটিকে ভাঙা হয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেওয়ালটা ভেঙে ফেলা হয়েছে। এর ভিতরে একটা সুড়ঙ্গ পথ আছে, যে পথে যাওয়া বর্তমানে নিষিদ্ধ, বন্ধ আছে। এই রাস্তাটা দিয়ে যাওয়া পসিবল নয়। তো সর্বপ্রথম তোমাদেরকে যেটা বলি, অ্যাকচুয়ালি এই নীল জিনিসটা কি। ইতিহাসের পাতায় আমরা দেখেছি, নীল বিদ্রোহ শুনেছি। তো এই নীল জিনিসটা কি আজকে তোমাদেরকে একটু বলি। এই নীল হলো এক ধরনের গুল্ম জাতীয় গাছ, যে গাছটি অনেকটা হচ্ছে সিমের মতো দেখতে। সিম গাছ আমরা সকলেই জেনে থাকি, শীতকালে একটা জনপ্রিয় সবজি হচ্ছে সিম। তো সেই সিম গাছের মতোই দেখতে লতানো এক জাতীয় গাছ নীল গাছ। তো এই নীল চাষ ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কত সালে শুরু হয়? 1777 সালে এক নীলকর সাহেব ইংরেজ বাবুর হাত ধরে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম নীল চাষ শুরু হয়। নীল এক ধরনের গাছ, গুল্ম জাতীয়। দ্বিতীয়ত, এটা প্রসিডিওর কি, মানে এই নীল কি কাজে লাগে, বা এই নীল গাছ থেকে নীল কিভাবে উৎপন্ন করা হয়, তার ডিটেলস তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি। নীল গাছ কেটে আনার পর সমগ্র গাছটিকে 12 ঘন্টার জন্য বড় বড় পাত্রে ডুবিয়ে রাখা হয়, এবং সেই 12 ঘন্টা পর যখন সবুজ নির্যাস সেই গাছগুলো থেকে বেরাতে থাকে, সেই নির্যাসটিকে আলাদা করে নেওয়া হয়। তারপর সেই নির্যাসটিকে অক্সিজেনের সংস্পর্শে আসতে দেওয়া হয়। অক্সিজেনের সংস্পর্শে যখনই আসতে দেওয়া হয়, তখন সেই নীল নিচে দ্রবীভূত হয়ে যায়, এবং পরবর্তীতে সেগুলোকে শুকিয়ে টুকরো টুকরো আকারে কেটে নেওয়া হতো। এটাকে বলা হয় নীল। তো এই নীল চাষ ইংরেজ সাহেবদের কাছে অনেক লাভজনক ছিল। কিন্তু যখন জমিদাররা এই নীল চাষ করতে বাধ্য করে চাষিদেরকে, তখন চাষিদেরকে ঠিকমতো পয়সা দিত না, এবং এই নীলে খুব বেশি পরিমাণ লাভ হতো না। মানে খুব লাভজনক ব্যবসা এই নীল চাষ ছিল না চাষিদের ক্ষেত্রে। কিন্তু এর মুনাফা পেত কারণ নীলকর সাহেবরা এবং ইংরেজ বাবুরা। কে বলা যায় বিশ্বনাথ সর্দার। তো বিশ্বনাথ সর্দার একটা সিদ্ধান্ত নেয় যে এই নীলকর বাবুদের সঙ্গে কিভাবে লড়াই করা যায়, বা এদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করা যায়। তো তখন সে চাষিদেরকে এক করতে থাকে, এবং তার যে নীতি ছিল, সে যে নীতি অবলম্বন করে, সে একটা রাজনৈতিক ভাবে ডাকাতি করতে থাকে। মানে নীলকর বাবুদের লুট করে গরিবদেরকে দান করা, এরকম একটা বিষয়। তো সেই সময়ে নীলকর বাবুরা তাকে একটা বিশেষ নামে ডাকতো। সেই নামটা হচ্ছে বিষে ডাকাত। নীলকর বাবুরা তাকে বিষে ডাকাত নামে ডাকতো। তো পরবর্তীতে যখন এই বিশ্বনাথ সর্দার ধরা পড়ে, তার যে বিচার হয়, ইংরেজ সাহেবরা তার যে বিচার করে, সেটা হচ্ছে প্রকাশ্যে তাকে ফাঁসি দেয়। এবং ফাঁসির পর যাতে বিষয়টি হাস্যকর না হয়ে দাঁড়ায়, যে ইংরেজদের একটা মান সম্মানের ব্যাপার ছিল, একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল, যে আমাদেরকে লুটপাট করতো, গরিবদেরকে দান করতো। তো ইংরেজ বাবুরা পরবর্তীকালে এরকম বিদ্রোহ যাতে কেউ না দেখাতে পারে, সেহেতু তারা একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, এবং ফাঁসির পর তার দেহটিকে একটি লোহার খাঁচায় ভরে কৃষ্ণনগরের আসাননগরে বলে একটি জায়গা আছে, কৃষ্ণনগরের আসাননগর। তো সেই জায়গাটিতে একটি গাছে ঝুলন্ত লোহার খাঁচার মধ্যে তার বডিটিকে, মৃতদেহটিকে ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তীতে চিল শকুনে তার শরীরটা যখন খেয়ে ফেলে, তার মা ইংরেজ বাবুদের গিয়ে অনুরোধ করতে থাকে যে এবার অন্তত আমার ছেলের কঙ্কালটিকে অন্তত
জলে বা নদীতে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, কিন্তু ইংরেজ বাবুরা তাতে কোনো কর্ণপাতই করেননি। আরেকটা জিনিস, আরও যারা প্রধান এই নীল বিদ্রোহের 1859 সালে যে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এর যে আরও মুখ্য চরিত্র ছিল, আরও দুজন বিশেষ নেতা যারা নদিয়ার, বিষ্ণুচরণ এবং এইখানে যে স্থানটিকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, এইখানে যে স্থানটি রয়েছে, এই স্থানটি বর্তমানে বন্ধ করে রাখা আছে। এটা ছিল আগে একটি সুড়ঙ্গ, যে জায়গার দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে ইছামতি নদীর পাশে গিয়ে উঠেছে এবং আরেকটা দিক গিয়েছিল বাইজিখানার দিকে। তো এই যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটা দুই ভাগে, দুই দিকে বিভক্ত। এই জায়গাটি ধীরে ধীরে সংরক্ষণের অভাবে আজকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই নীল চাষ কিভাবে করা হতো, তোমাদেরকে একটু বলি। সর্বপ্রথম এই নীলকর বাবুরা দাদন প্রক্রিয়ায়, অর্থাৎ অগ্রিম টাকা নীল চাষিদেরকে, মানে চাষিদেরকে দিয়ে দিত এবং শর্ত সাপেক্ষ একটা চুক্তি তারা লিখিত আকারে করে নিত, যাতে কিনা সেই শর্তের বাইরে যাওয়া সম্ভব ছিল না। তো চাষিদেরকে দাদন প্রক্রিয়ার মাধ্যমে নীল চাষ করতে বাধ্য করানো হতো। অগ্রিম টাকা দিয়ে শর্ত সাপেক্ষে তাদেরকে লেখানো হতো এবং দীর্ঘদিন পর্যন্ত তাদের লাভ হোক বা না হোক তাদেরকে এই নীল চাষ করতে বাধ্য হতো। আর একটা প্রসিডিওর, যদি কেউ কোনো চাষি হঠাৎ করে সকালবেলা উঠে দেখতো তার জমির পাশে উঁচু বাঁশের মাথায় একটা দড়ি বাঁধা রয়েছে, তখন সেই চাষিকে বুঝে নিতে হতো যে তাকে নীল চাষ করতে বলা হচ্ছে। যদি সে নীল চাষ না করে, তার উপরে চলবে কঠিন অত্যাচার, আর তার জমি জায়গা ভিটেবাড়ি সমস্ত কিছুই তখন কেড়ে নেওয়া হবে। নীল চাষিরা যদি কিনা অত্যাচারের ভয়ে পালিয়ে যেত ভিটেবাড়ি ছেড়ে, তখন তাদের সেই ভিটেবাড়িগুলোকে, ভিটেবাড়ির ওপরেই সাধারণত নীল চাষ করা হতো, মানে তাদের ভিটেবাড়িও সেই নীল চাষের অংশে চলে আসতো, বা এই জমিদাররা যারা ছিল, নীলকর সাহেবরা, তারা তাদের এই জায়গাগুলো কেড়ে নিত। তো নীল গাছের আরও কিছু বিশেষ গুণ সম্পর্কে তোমাদের একটু বলি। নীল গাছ তো শুধুমাত্র রঙের ক্ষেত্রে নয়, নীল গাছ ব্যবহার হতো বিশেষ নানান রকমের ওষুধ তৈরিতে। এছাড়াও মৃগী রোগ যাদের থাকতো সেই সময়, মৃগী রোগের বিশেষ উপকারী ওষুধ হিসাবে এই নীল গাছ খুবই কার্যকরী ছিল। তো আজকে এই যে ধ্বংসস্তূপ দাঁড়িয়ে রয়েছে, যার কোনো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ নেই, কিন্তু এর সঙ্গে আমাদের ইংরেজ আমলের ভারতবর্ষের অত্যাচারী শাসকদের অনেক ইতিহাস জড়িত রয়েছে। এইখানেই নিয়ে আসা হতো, এই জায়গাতেই কোনো এক সময় ছিল কয়েদিখানা, সেইখানে তাদের উপরে অকথ্য অত্যাচার চালানো হতো। কেউ চাষ করতে না চাইলে তাকে জোর করে চাষ করানো হতো, তার ভিটে বাড়ি জমি জায়গা সমস্ত কিছু কেড়ে নেওয়া হতো। এমনকি তাদের উপরে এতটাই নিষ্ঠুর অত্যাচার করা হতো, তারা নিজেদের ভিটে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য পর্যন্ত হতো। এই সময়ে কিছু নেতা বা নেতৃত্ব নদিয়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশের বরিশাল সাইড, যশোর সাইড, নাটোর, এরকম বিভিন্ন জায়গার অনেক নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেয় এবং একত্রিত হয় কিছু জমিদার মিলে, যে এই জায়গা, মানে এই যে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং 1859 সালে একটি বিদ্রোহ সংগঠিত হয়, যাতে শুধুমাত্র পুরুষরা অংশ নেয়নি, যাতে এই সমস্ত জায়গার নারী, পুরুষ, বাচ্চা থেকে শুরু করে সবাই, যার হাতে যেরকম যা কিছু ছিল, তারা সেই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনে নেমে গেছিল। এবং 1860 খ্রিস্টাব্দের মধ্যে, 1860 সালে মাত্র 1 বছরের মধ্যে এই নীলকর সাহেবদের অত্যাচার এবং নীল চাষ ধীরে ধীরে বন্ধ হয়েছিল।